ক্লাস 6-এর রয় অ্যান্ড মার্টিন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর 1 নম্বর গণিতের প্রশ্নপত্র। গণিতের 1 নম্বর প্রশ্নপত্র, ঠিক আছে। একের দাগেরগুলো দেখো বলেছে 5টা কোশ্চেন রয়েছে, 2 নম্বর করে, 5 দুগুণে 10। একের দাগেরটা বলেছে 3টি ক্রমিক বিজোড় সংখ্যার মাঝের সংখ্যাটি হচ্ছে m-3 হলে অপর দুটি সংখ্যা নির্ণয় করো। 3টি ক্রমিক বিজোড় সংখ্যার মাঝের সংখ্যাটি m-3 হলে অপর দুটি সংখ্যা নির্ণয় করো। 3টে ক্রমিক মানে হচ্ছে পরপর, পরপর সংখ্যা বলতে বোঝায় ধরো 1, 3, 5, 7, এইগুলো হচ্ছে পরপর বিজোড় সংখ্যা। দেখো প্রত্যেকটা বিজোড় সংখ্যার মাঝের ডিস্টেন্স হচ্ছে 2 2 করে। দেখো 1-এর সঙ্গে 2 যোগ করলে 3 হচ্ছে, 3-এর সঙ্গে 2 যোগ করলে 5 হচ্ছে। এইভাবে কিন্তু বিজোড় সংখ্যাগুলো আসছে। এবার তোমাকে বলে দিয়েছে ধরো মাঝের সংখ্যা, ধরো আমি যদি এই 3টে সংখ্যা ধরি তাহলে এটা হচ্ছে মাঝের সংখ্যা, তাহলে আগের সংখ্যাটা 2 কম, পরের সংখ্যাটা 2 বেশি, এটাই তো হয়। তাহলে 3টি ক্রমিক সংখ্যার একের দাগের একেরটা 3টি ক্রমিক সংখ্যা, 3টি ক্রমিক সংখ্যা, ক্রমিক বিজোড় সংখ্যা, 3টি ক্রমিক বিজোড় সংখ্যার মাঝের সংখ্যাটি m-3, ঠিক আছে। তাহলে অপর দুটো সংখ্যা কি হবে? অতএব অপর দুটি সংখ্যা হবে, অপর দুটি সংখ্যা, দেখো এর আগের সংখ্যাটা বার করতে গেলে 2 বিয়োগ করব, তাহলে m-3 -2, আর পরের সংখ্যাটা বার করতে হলে m-3 2 যোগ করবে। এই যে উদাহরণ দিয়ে তোমাদের বোঝালাম, এইভাবেই করতে হবে। তাহলে m-5 হয়ে গেল একটা, আর এখানে কি হবে m-3 + 2 কি হবে -1, তাহলে m-5 আর m-1, এই দুটো হয়ে গেল অপর দুটো সংখ্যা, ঠিক আছে। এবার 2 এর অঙ্কটা কি বলছে দেখো, 2 এরটা কি বলছে, 9 কিমি 8 ডেকামি 7 সেমি 6 মিলিমিটার সমান কত মিটার? 9 কিলোমিটার 8 ডেকামিটার 7 সেন্টিমিটার 6 মিলিমিটার সমান কত মিটার? দেখো কি আছে, 9 মিলিমিটার, 9 কিলোমিটার, 9 কিলোমিটার 8 ডেকামিটার 7 সেন্টিমিটার আর 6 মিলিমিটার, 6 মিলিমিটার সমান কত মিটার? তাহলে আমি যদি এইভাবে লিখি, দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার আর হচ্ছে মিলিমিটার, ঠিক আছে। তাহলে আর 9 কিলোমিটার বলেছে, তাহলে 9 কিলোমিটার মানে আমি 9 ঘরে 9 কিলোমিটারের ঘরে 9 লিখলাম। 8 ডেকামিটার, তাহলে 8 ডেকামিটার লিখলাম। 7 সেন্টিমিটার, এখানে 7 সেন্টিমিটার লিখলাম। আর 6 মিলিমিটার, এখানে 6 মিলিমিটার লিখলাম। এবার কি করব, মাঝের ঘরগুলোতে শূন্য করে দিলাম, মাঝের ঘরগুলো শূন্য করে দিলাম। এবার আমার মিটারে ট্রান্সফার করতে বলেছে বলে, তাহলে মিটারের পরের ঘরটাই দশমিক দেবো, এইখানে দেবো। তাহলে আমার কি হলো, 9080.076 এত মিটার। খুব সহজে আমি কিন্তু এটা বুঝিয়ে দিলাম। তোমরা এই ছকটা লিখবে, ছকেতে বসিয়ে দিলে, যে ঘরগুলো আছে ফাঁকা সেগুলোতে শূন্য বসিয়ে দিলে। এবার কিসে প্রকাশ করতে বলেছে, মিলিমিটারে, তাহলে এখানে দিয়ে দিলে। যদি ডেসিমিটারে বলতে তাহলে এখানে দিতাম, যদি বলতে হেক্টোমিটারে তাহলে এখানে দিতাম, ঠিক আছে। যেখানে তোমার যেটাতে প্রকাশ করতে বলবে ঠিক তার পরের দশমিকটা দিয়ে দেবে। এরপরে 3 অঙ্কটা দেখো, এল এক্স 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 আই এক্স মাইনাস এল এক্স এক্স ভি সমান কত? রোমান সংখ্যাটি কিন্তু বার করতে বলেছে। তাহলে 3-এরটা এল এক্স 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 আই এক্স মাইনাস এল এক্স এক্স ভি। তাহলে আমি এটাকে কি করব, দেখো এল মানে হচ্ছে 50
আর দেখো এইখানে 10 10 10 30 50 60 70 80 আর এটা 9 89 মাইনাস 50 60 70 75 75। এটা বিয়োগ করলে কত হবে? 5 আর 4 9 4 7 8 14। তাহলে 14টাকে আমরা কি লিখতে পারবো? এক্স মানে হচ্ছে 10 এক্স আই ভি, ঠিক আছে? এক্স মানে হচ্ছে 10 আর আই ভি মানে হচ্ছে 14। তাহলে এক্স আই ভি হয়ে গেল রোমান সংখ্যায়, এই দুটোর মাইনাস আমি প্রকাশ করলাম। চারেরটা কি বলছে? দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 13 এবং 546। তাহলে সংখ্যা দুটি কি কি হতে পারে? গসাগু কত বলেছে? গসাগু গসাগু বলে দিয়েছে 13, আর লসাগু হচ্ছে 546। তাহলে বলছে সংখ্যা দুটো কি কি হতে পারে। ধরো আমি দুটো সংখ্যা ধরে নিলাম, এ আর বি দুটো সংখ্যা। তাহলে এখানে আমি কিছু একটা বসালাম, ঠিক আছে? বসিয়ে এখানে এলো, ঠিক আছে? আবার এখানে বসালাম, এখানে এলো, মানে দুটো কি মিলবে সেইরকম জিনিস বসালাম, এখানে এলো। এবার এইখানে ধরো একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা এলো। তো এই তিনটের গুণ করলে কি হচ্ছে? গসাগু। আর এই গোটাটার গুণ করলে কি হবে? লসাগু। এখন আমি যদি এই গসাগু দিয়ে মানে এই লসাগুকে যদি ভাগ করি, তাহলে এই দুটোর গুণফল পেয়ে যাব, তাই না? কারণ এটার সঙ্গে এটা গুণ করলে আমি পাবো লসাগু। দেখো এইটার সঙ্গে এই এই দুটো গুণ করলে আমি পাবো লসাগু, কিন্তু এইটা হচ্ছে গসাগু। তাহলে আমি এই লসাগুটাকে এইটা দিয়ে যদি গুণ করি, মানে গসাগুটা দিয়ে যদি গুণ করি, তাহলে এখানে যে সংখ্যা দুটো পড়ে থাকছে তাদের গুণফল আমি পেয়ে যাব, তাই তো? তাহলে 546কে যদি আমি 13 দিয়ে ভাগ করি, দেখো 4 13 52 2, তাহলে 2 26, 13 দুগুণে 26। তার মানে এখানে যে দুটো সংখ্যা এলো তাদের গুণফল হচ্ছে 42। ওকে, এই দুটো সংখ্যার গুণফল হচ্ছে 42। এবার 42কে যদি আমি এই দুটো নিশ্চয়ই মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, তাই তো আর যাবে না, দুটো পরস্পর মৌলিক এসে গেলেই তো আর যাবে না। তো আমি 42কে দুটি মৌলিক সংখ্যা, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখলে হয়, গুণফল আকারে লিখলে হয়। তাহলে 42কে আমি কিভাবে লিখতে পারবো? 1 গুণিত 42, তারপরে 2 গুণিত 21 হলো, 3 গুণিত 14, এরা কিন্তু পরস্পর সব মৌলিক, কারণ এদের গসাগু কিন্তু 1 আসবে। আচ্ছা, 6 গুণিত 7, 6 7 42, আর কিন্তু হবে না। তার মানে এইখানে কি কি সংখ্যা হতে পারে? 1 আর 42 হতে পারে, 2 হতে পারে 21 হতে পারে, 3 হতে পারে 14 হতে পারে, আর 6 হতে পারে 7 হতে পারে, ঠিক আছে? তাহলে এখানে যদি 1 আর 42 হয়, আর এই গুণফলটা হচ্ছে 13, তাহলে 13 1কে এখানে 13 হবে, আর 42কে 13 দিয়ে গুণ করে এখানে হবে। তার মানে গসাগু দিয়ে এইগুলোকে গুণ করলে দুটো করে সংখ্যা পেয়ে যাবো। তাহলে গসাগু 13। তাহলে সংখ্যা দুটি হতে পারে, সংখ্যা দুটি হতে পারে, ঠিক আছে? সংখ্যা দুটি হতে পারে। তাহলে 1 গুণিত 13 সমান 13 1কে 13, আর হচ্ছে 42 গুণিত 13, তার মানে 13 দুগুণে 26 6, আর 4 3 52 53 54, তাহলে 13 আর 546 এটা হতে পারে। আর কি হতে পারে? 2 গুণিত 13, মানে 13 দুগুণে 26, আর হচ্ছে 21 গুণিত 13, অর্থাৎ 13 1কে 13 3 হাতে 1, 13 দুগুণে 26 আর 1 27, মানে 26 আর 273 হতে পারে। তাহলে 3 গুণিত 13, অর্থাৎ 3 13 39, আর 14 গুণিত 13, তার মানে 4 13 52, 2 হাতে 5, 13 1কে 13 5 18, তাহলে 39 আর 182 হতে পারে। আর কি হতে পারে? 6 গুণিত 13, 6 13 78, আর হচ্ছে 7 গুণিত 13, 7 13 91, মানে 78 আর 91 হতে পারে। এই সংখ্যাগুলো হলে গসাগু 13 হবে, আর লসাগু কত হবে? লসাগু হচ্ছে 546 হবে। আশা করি তোমরা বুঝতে পারবে, যদি ভালো করে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই কিন্তু অঙ্কটা বুঝতে পারবে। অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসার চান্সও আছে। এরপরে কি আছে? 5 অঙ্কটা, 2.126 কে সামান্য ভগ্নাংশে
পরিবর্তিত করতে বলেছে। 2 দশমিক দেখো 2.126, 2 আর 6-এর পৌনাপৌনি রয়েছে, তাহলে কি করব 2126 বিয়োগ 21 বাই 990, 990 মানে দশমিকের পর একটা ঘর ফাঁকা হলে একটা শূন্য হবে, তাহলে 1 এটা 5 দিতে 2 0, তাহলে 2105 বাই 990। এবার কাটাকুটি যাবে, 5 4 20, 5 2 10, 5 1 5, এইটা 5 1 5, 6 7 8 9 49, 5 9 45, 45 এখানে 4 40, 5 8 40, তাহলে 421 বাই 198। তাহলে একের দাগের অঙ্কগুলো কিন্তু হয়ে গেল, 5টা অঙ্কই কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম। আর এরপরে হচ্ছে 2-এর দাগেরও 5টা কোশ্চেন রয়েছে এবং এইগুলো কিন্তু 3 নম্বর করে রয়েছে, 3 5 15 নম্বর। ঠিক আছে, নিচের প্রশ্নটি উত্তর দাও। একের অঙ্কটা দেখো, 999 পূর্ণ 324 বাই 325 গুণিত 324। 2-এর দাগের একের অঙ্কটা দেখো, এটা কি আছে 999 পূর্ণ 324 বাই 325 গুণিত 324। এটাকে কি করব 999 গুণিত 325, দেখো 999 গুণিত 325 যুক্ত 324, মানে এটার সঙ্গে এটা গুণ করে এটা যোগ করতে হবে, বাই 325। ঠিক আছে, গুণিত 324। এবার কি করতে হবে, এইটা গুণ করতে হবে। তো এতখানি গুণটা করার আমি একটা সহজ উপায় যদি করি, দেখি যদি গুণটা না করতে হয়। দেখো এই 999টাকে যদি আমি করি 1000 মাইনাস 1, এই আকারে লিখলাম, গুণিত 325 যুক্ত 324 বাই 325 গুণিত 324। ঠিক আছে, তাহলে এবার 1000 গুণিত এইটা, তার মানে 3 2 5, 3টে শূন্য হয়ে যাবে এটা গুণ করলে, মাইনাস 1 গুণিত এইটা মানে 325 প্লাস 324 বাই 3 2 5 গুণিত 3 2 4, এটা হলো। তাহলে এখান থেকে দেখো 3 2 5 0 0 0 মাইনাস 325 যুক্ত 324, তাহলে এটা কি লিখতে পারবো মাইনাস 1 বাই 325 গুণিত 324। এবার এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে, 3 2 4 0 4 9 9 9, 3 2 4 9 9 9 হলো বাই 325। ঠিক আছে, এবার এই 324টাকে আমি লিখব 325 মাইনাস 1, 325 থেকে 1 বিয়োগ করলে 324। এবার এটার সঙ্গে যদি এটা গুণ করি, দেখো 3 2 4 9 9 9 বাই 3 2 5 গুণিত 3 2 5, এটা একটা হলো, মাইনাস 1 গুণিত এইটা মানে 3 2 4 9 9 9 বাই 3 2 5। এই 325 325 কেটে গেল, তাহলে এখানে হচ্ছে 3 2 4 9 9 9 বিয়োগ। এবার এইটা, এই যে গুণের কাজটা তোমাকে এইভাবে করে নিলাম, গুণের কাজটা আর করতে হলো না, কিন্তু এইটা তোমাকে ভাগ করতেই হবে, তাই তো। তাহলে দেখো ভাগ আমি 2 3টে ঘর পর্যন্ত করে দেখাচ্ছি। দেখো 3 2 4 3টে 9, এই 325 দিয়ে ভাগ হবে, এখানে দেখো 324 আছে, এখানে 325 তো যাবে না, তাহলে আমি কি করব একটা দশমিক দিয়ে, সরি দশমিক নয় 3 2 4 নয়, আমি 4টে সংখ্যার কাছে 325 পাবো, তাহলে কত যাবে, তো এখানে আমি দেখতে পাচ্ছি 9 দিয়ে যাবে। ঠিক আছে, 9 দিয়ে যদি করি তাহলে এটা হবে 2 9 2 5, তাহলে 5 6 7 8 9 4 হলো, 2 হলো, 9 10 11 12 3 দিতে, এখানে একটা 9 নামালাম, 32 49 হলো, আবার 9 যাবে, তাহলে 2 9 2 5, দেখো বিয়োগটা মানে ভাগটাও কিন্তু সহজ হয়ে যাচ্ছে, তাই না। তাহলে 3 2 5, আবার এটা 9 নামলো, তাহলে এই 9 দিয়ে খাওয়ালে কত হচ্ছে 2 9 2 5, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 2 5
4, সরি 3 3 2 5, 5 6 7 3 2 4, এটা 4 হবে, সরি, ঠিক আছে। তাহলে 3 2 4, 3 2 4 হলো। এইবার দশমিক দিয়ে শূন্য খাওয়ালাম, তাহলে আবার যদি আমি 9 খাওয়াই তাহলে কত হবে? 2 9 2 5, ঠিক আছে। তার মানে 999.9। আমি যদি দশমিকের পর একটা ঘরও নিই তাহলে কি হবে? 999.9। এবার এটা থেকে যদি বিয়োগ করি, দেখো বিয়োগ করলে হবে তোমার, এটা আমার বিয়োগ করলে হবে 3 2 3 9 9 9 দশমিক 1, ঠিক আছে। আমি দশমিকের পর একটা ঘর পর্যন্ত নিয়েছি, এরপরে নিলে আরও সংখ্যা আসতো, তো আমি একটা পর্যন্তই নিলাম। এইভাবে করতে পারো, অঙ্কটা একটু জটিল টাইপেরই হয়ে গেল। বা তোমরা যদি এইভাবে না করে তোমরা জাস্ট এটাকে গুণ করে এটা যোগ করলে, ঠিক আছে, যোগ করার পরে এটাতে ভাগ করবে, ঠিক আছে। ভাগ করে যেটা হবে সেটাকে আবার 324 দিয়ে গুণ করতে হবে, সেটাতেও কিন্তু ঝামেলা রয়েছে, এটাও ঝামেলা রয়েছে। আমার মনে হয় এটা যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায়, এটা ঝামেলাটা একটু কম রয়েছে, ঠিক আছে। এরপরে 2-এর দাগে 2-এর অঙ্কটা দেখো কি বলছে। বলছে কয়লার মূল্য 20% বেশি হওয়ায় কয়লার ব্যবহার 20% কমিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। মূল্যটা 20% বেশি যেহেতু, সেই জন্য কি হচ্ছে, কয়লার ব্যবহারটা 20% কমিয়ে দেওয়া হলো। তাহলে খরচ শতকরা কত বাড়লো বা কমলো? খরচটা শতকরা কত বাড়লো বা কমলো? দেখো আমি প্রথমে ধরে নিচ্ছি যে প্রতি একক কয়লার দাম হচ্ছে 100 টাকা এবং 100 কেজি কয়লা ব্যবহার হয়। কোনো পরিবারই আমি যদি ধরি যে 100 টাকা হচ্ছে প্রতি একক কয়লার দাম, মানে 1 কেজি কয়লার দাম 100 টাকা, তাহলে 100 কেজি কয়লা ব্যবহার হয় আমি ধরে নিয়েছি। তাহলে মোট খরচ কত হবে? তাহলে 100কে 100 দিয়ে গুণ করবো, কারণ এত কেজি খরচ, এত কেজি কয়লা খরচ হচ্ছে আর এত দাম 100 টাকা, তাহলে 100কে 100 দিয়ে গুণ করলে 10,000 টাকা হচ্ছে কয়লার জন্য খরচ। এবার কয়লার দাম বৃদ্ধি পাচ্ছে, 20% বেড়ে যাচ্ছে, তার মানে 100 টাকায় 20 টাকা, তাহলে 100 + 20 সমান 120 টাকা। আর কয়লার ব্যবহার কমে যাচ্ছে কত? 100 টাকায় 20 টাকা কমছে, তাহলে 100 - 20 সমান 80 কেজি, মানে কয়লার ব্যবহার কমে যাচ্ছে, 100তে 20 কমে যাচ্ছে, মানে 80 কেজি। তাহলে মোট খরচ হচ্ছে কত এখন? তাহলে 120 গুণিত 80, তার মানে 9,600 টাকা। বোঝা গেল? এবার তাহলে দেখো আগে ছিল 10,000 টাকা খরচ আর এখন হচ্ছে খরচ হচ্ছে 9,600 টাকা, তাহলে কি হচ্ছে, খরচটা কমে গেল, তাই তো। তাহলে কত? 10,000 - 9,600, অর্থাৎ 400 টাকা। তাহলে এই 400 টাকা খরচটা কমছে কত টাকায়? 10,000 টাকা। তাহলে 10,000 টাকায় কমছে 400 টাকা, 1 টাকায় কমছে 400/10,000 টাকা, আর 100 টাকায় কমছে, দেখো 100 দিয়ে গুণ হয়ে গেল। এবার উপরে 4টে শূন্য, নিচে 4টে শূন্য কেটে গেল, তার মানে 4 × 1 = 4। তাহলে খরচ শতকরা ক টাকা কমলো? 4 টাকা কমলো, এটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ 4% খরচ কমে গেল। ওকে। এরপর 2-এর দাগে 3-এর অঙ্কটা কি আছে? 2.400024 ভাজিত 800.008 সমান কত? দেখো এটাকে লিখবো 2.400024 বাই 800.008। ওকে, আমি এই দশমিকটার পরে কটা ঘর আছে? 3টে ঘর আছে, তার মানে গুণিত 1-এর পিঠে 1টা 2টো 3টে শূন্য খাওয়ালাম, তাহলে দশমিক তুলে দিলাম। আর এটা দেখো 3টে 3টে 6টা রয়েছে, তাহলে দশমিক তুলে দিয়ে 1 2 3 4 5 6, এটা হলো। এইবার এই 0 0 0 3টে শূন্য কেটে দিলাম। এবার যদি কাটাকুটি করি, দেখো 8 × 1 = 8, 0 0 0 0 8 × 1 = 8। ওকে, আর এইটা যদি কাটাকুটি করি, 3 × 8 = 24, 0 0 0, ঠিক আছে, হলো। আবার 2 না হলো 0, 3 × 8 = 24, এইটা হলো। আর দিয়ে তো 3 × 8 = 24, 3 হলো। আবার এইটার সঙ্গে এটা গোটাটা কাটলে কত হবে? 3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত হলো? 3/1 2 3, তার মানে 0.003, এইটা হয়ে গেল অ্যান্সার। 4-এর দাগেরটা
গোপাদের গ্রামের লোক সংখ্যা এত এবং তার মামাদের গ্রামের লোক সংখ্যা এত। কোন গ্রামের লোক সংখ্যা বেশি এবং কত বেশি এবং দুটি গ্রামের মোট লোক সংখ্যা কত? এখানে দেখো 1 2 3 4 5 6 7টা সংখ্যা, এখানে 1 2 3 4 5 6 7টা সংখ্যা, এখানে 2 আছে, এখানে 3 আছে, তার মানে মামাদের গ্রামের লোক সংখ্যা বেশি। কোন গ্রামের লোক সংখ্যা বেশি? তাহলে মামাদের গ্রামের লোক সংখ্যা বেশি। মামাদের গ্রামের লোক সংখ্যা বেশি। মামাদের গ্রামের লোক সংখ্যা বেশি এবং কত বেশি? তাহলে বিয়োগ করব 3 8 7 9 9 8 8 আর এখানে হচ্ছে 2 7 0 8 7 4 2। এই 8 থেকে 2 বিয়োগ করলে 6, 8 থেকে 4 বিয়োগ করলে 4, 9 থেকে 7 বিয়োগ করলে 2, 9 থেকে 8 বিয়োগ করলে 1, 7 থেকে 0 বিয়োগ করলে 7, 8 থেকে 7 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1। তাহলে এতজন বেশি। ঠিক আছে, এইবার কত বেশি? এটা হলো দুটি গ্রামের মোট লোক সংখ্যা। তাহলে এবার যোগ করব 3 8 7 9 9 8 8 2 7 0 8 7 4 2। 8 আর 2 10 0 হাতে 1, 8 আর 4 12 আর 1 13 3 হাতে 1, 9 কে 10 আর 7 17 7 হাতে 1, 9 কে 10 10 আর 8 18 8 হাতে 1, 7 আর 8, 8 আর 7 15 5 হাতে 1, 9 দিয়ে 5 রেখে 6 এত। তাহলে অতএব দুটি গ্রামের মোট লোক সংখ্যা, দুটি গ্রামের মোট লোক সংখ্যা তাহলে কত হয়ে গেল? 6 5 8 8 7 3 0 এতজন। এবার বলছে 5টা প্রতিটি বস্তায় 30 কিগ্রা চাল ধরে এমন কতকগুলি বস্তায় 6.3 টন চাল রাখা যাবে। তাহলে 6.3 টন মানে আগে কত কিগ্রা সেটা বার করি। দেখো 6.3 টন, 1 টন মানে 1000 কিগ্রা, তাহলে 6.3 গুণিত 1000 কিগ্রা, তাহলে 6 3 0 0 কিগ্রা, 1000 দিয়ে গুণ করলাম, তাহলে 6300 কিগ্রা। এবার এই 6300 কিগ্রাকে 30 দিয়ে ভাগ করব। দেখো 0 0 3 দুগুণে 6, 3 1 কে 3, 210 210টি। তাহলে মোট বস্তা অর্থাৎ প্রতিটি বস্তায় 30 কিগ্রা চাল ধরে এমন 210টি বস্তায়, অর্থাৎ মোট বস্তার সংখ্যা 210টি অ্যান্সার। তাহলে 2 দাগের অঙ্ক হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্ক রয়েছে 6টা অঙ্ক রয়েছে, এখানে 5টা করতে হবে এবং 5 5 25, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের নম্বর হচ্ছে 5 নম্বর করে। একের অঙ্কটা দেখো কি বলছে। বলছে গতবারের ঝড়ে ঘরবাড়ি উড়ে যাওয়ায় কোনো গ্রামের মোট জনসংখ্যার 20% অধিবাসী গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয় এবং 880 জন অধিবাসী অবশিষ্ট থাকে। তাহলে ঝড়ের আগে ওই গ্রামের লোক সংখ্যা কত ছিল? যারা চলে গিয়েছিল তারা 10% গ্রামে ফিরে এলে ওই গ্রামের জনসংখ্যা কত হতো? তো কি বলছে যে 20% অধিবাসী গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেল। তার মানে 100 জন যদি মোট জনসংখ্যা হতো তাহলে 20 জন গ্রামবাসী অন্যত্র চলে গেছে। ঠিক আছে, তাহলে আমি যদি মোট জনসংখ্যা ধরে নিই, ধরো মোট জনসংখ্যা আমি x জন ধরে নিলাম, 3 দাগের 1টা। ঠিক আছে, ধরি মোট জনসংখ্যা x জন। ঠিক আছে, তাহলে অন্যত্র চলে যেতে বাধ্য হয়, অন্যত্র চলে গেছে, তাহলে কত? x গুণিত 20%। ঠিক আছে, অর্থাৎ x গুণিত 20/100, এটা দিয়ে কাটাকুটি করলে 5, অর্থাৎ x/5 জন।
এটা। তাহলে অবশিষ্ট কতজন রয়ে গেছে? অতএব অবশিষ্ট রয়ে গেছে এক্স জন ছিল, সেখান থেকে এক্স মাইনাস 5 জন চলে যাচ্ছে, তাহলে রয়ে গেছে এটা, অর্থাৎ 5x মাইনাস এক্স বাই 5। তাহলে 5x থেকে এক্স কাটলে 4x, তাহলে 4x বাই 5 জন। এবার এখানে বলে দিয়েছে দেখো 880 জন অধিবাসী অবশিষ্ট থাকে। তাহলে এই 4x বাই 5, 4x বাই 5 এত সমান, এইটা সমান হচ্ছে 880। তাহলে x সমান কি হয়ে যাবে? 880, 5টা এদিকে গুণ হয়ে যাবে আর 4টা এতে ভাগ হয়ে যাবে। তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 0। এবার 5 শূন্য 0, 5 দুগুণে 10 0, হাতে 1, 5 দুগুণে 10, 1100। তাহলে 1100 জন হচ্ছে মোট জনসংখ্যা, কারণ আমি এক্স জন হচ্ছে জনসংখ্যা ধরে নিয়েছি। তাহলে মোট জনসংখ্যা কি হবে? এই যে ঝড়ের আগে ওই গ্রামের লোক সংখ্যা কত ছিল, অতএব ঝড়ের আগে ওই গ্রামে মোট লোক সংখ্যা ছিল 1100 জন। ঠিক আছে, 1100 জন। এবার এখানে বলছে যারা চলে গিয়েছিল তার 10% গ্রামে ফিরে এলে ওই গ্রামে জনসংখ্যা কত হবে? তাহলে কতজন চলে গিয়েছিল? তাহলে চলে গিয়েছিল কতজন? 1100 মাইনাস 880, 0 8 কয় দিতে 2 দিতে, হাতে 1 8 9 10 11, 220 জন। তাহলে 220 জন হচ্ছে চলে গিয়েছিল। এবার এর 10% যদি গ্রামে ফিরে আসে, তাহলে 220 জনের 10% দেখো, এর 10% 20 গুণিত 10/100, 0 0 0 0, তাহলে 22 জন। ঠিক আছে, তাহলে 22 জন যদি হয়, তাহলে অতএব ওই গ্রামে জনসংখ্যা হবে 880 জন প্লাস 22 জন, তাহলে কত হবে? 902 জন। তো 3-এর দাগে 2-এর অঙ্কটা কি বলছে দেখো, m ইকুয়াল টু 8, n ইকুয়াল টু 2, p ইকুয়াল টু 0, q ইকুয়াল টু -2 আর r ইকুয়াল টু -1। এখানে একটা সরল করতে দিয়েছে, তো এই সরলে এই মানগুলো বসাতে হবে, মানগুলো বসে ক্যালকুলেশন করে বার করতে হবে কত হবে। তাহলে আমি মানগুলো বসাচ্ছি, দেখো m এর মান 8 মাইনাস n এর মান 2, p এর মান হচ্ছে 0, আচ্ছা q আর -2 ইন্টু r হচ্ছে -1, মাইনাস m এর মান হচ্ছে 2 নাই 8 আর r এর মান হচ্ছে -1 গেল। আচ্ছা মাইনাস m গুণিত n, m মানে হচ্ছে 8 আর n মানে হচ্ছে 2, আর এখানে মাইনাস আছে n কিউ, n মানে হচ্ছে কত 2, q মানে হচ্ছে -2। ওকে, এই তাহলে কি করব, 8 - 2 -0 মাইনাস, এটা কি করে 2 1 কে 2 করে নিলাম, মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস, এটা করলাম 8 1 কে 8 মাইনাস 8 হয়ে গেল মাইনাস, আচ্ছা এইখানে এই রয়েছে, তাহলে 8 দুগুণে 16 হয়ে গেল প্লাস 2 দুগুণে 4, এই তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি, তাহলে 8 - 2 -0 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস, এইখানে কি পাচ্ছি -8 মাইনাস 16 আর 4 কত হচ্ছে 20, এই তাহলে 8 - 2 -0 মাইনাস 2 মাইনাস 8 আর 20 কত 28, তাহলে -28, তাহলে 8 - 2 -0 মাইনাস 2 প্লাস 28, তাহলে 8 - 2 -0 মাইনাস 28 30 হলো,
তাহলে 8 - 2 এখানে কত হচ্ছে -30, তাহলে 8 প্লাস 30 দুগুণে 60, তার মানে 68 অ্যান্সার। এরপর 3 অঙ্কটা দেখো, বলছে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5678 বিয়োগ করলে বিয়োগফল এত 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 দ্বারা বিভাজ্য হবে। প্রথমে আমায় এত এত দ্বারা বিভাজ্য সংখ্যা বার করতে হবে, তাহলে এর লসাগু করলেই পেয়ে যাব। দেখো 24, 32, 48, 64, তাহলে প্রথম কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। 12 দুগুণে 24, 16 দুগুণে 32, 24 দুগুণে 48, 32 দুগুণে 64, 2 দিয়ে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 16 দুগুণে 32, আবার 2 দিয়ে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 2 দিয়ে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাবে 3, 2 1 2, 2 দুগুণে 4, এরপরে 3 দিয়ে যাবে 3 1 3, 1 3 1 3 2, তাহলে লসাগু তাহলে কত হচ্ছে? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2, তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64কে 3 দিয়ে গুণ করলে 3 4 12, 3 6 19, 192। তাহলে 192 সংখ্যাটা হচ্ছে 24, 32, 48, 64 দ্বারা বিভাজ্য। এবার 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা বার করতে হবে, ঠিক আছে? এখানে কি বলেছে? 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে? একের পিঠে 1 2 3 4 5, ঠিক আছে? 5টা শূন্য হলো, তাহলে 1 2 3 4 5, এইটাকে কত দিয়ে ভাগ করব? 192 দিয়ে, ঠিক আছে? 192 দিয়ে ভাগ করলে, তাহলে আমি 5 দিয়ে যদি খাওয়াই, দেখো 5 দুগুণে 10 শূন্য, 10 শূন্য হাতে 1, 5 9 45, 46 6 হাতে 4, 5 1 5, 6 7 960, 0 4 একটা সংখ্যা নামলো। 2 দিয়ে যদি খাওয়াই, 2 দুগুণে 4, 19 দুগুণে 38, 4 6 দিতে হাতে 1, 8 1 9 10, 1 দিতে 3 1 4 মিলে গেল 160, শূন্য খাইয়ে 160, সরি শূন্য খাইয়ে শূন্য খাওয়ালাম, তাহলে 160 হয়ে গেল অবশিষ্ট। তাহলে এর মধ্যে আর কত সংখ্যা দিলে 192 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 192 মাইনাস 160, তাহলে 32। ধরো এর মধ্যে যদি 32 আরো বেশি থাকতো, তাহলে কি হতো? এখানে 192 হতো এবং সেটা মিলে যেত, তাই তো? তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটি 24, 32, 48, 64 দ্বারা বিভাজ্য তা হলো, কোনটা হবে? একের পিঠে 5টা শূন্য প্লাস 32, তাহলে 1 2 3, এটা এত, এইটা হয়ে গেল 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেটা এই 24, 32, 48, 64 দ্বারা বিভাজ্য। এবার এখানে একটা কথা বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এত বিয়োগ করলে, তার মানে আমি এটার সঙ্গে যদি এত যোগ করে দিই, তাহলে উত্তরটা পেয়ে যাবো। হয়তো নির্ণেয় সংখ্যাটি যেটা নির্ণয় করতে বলেছে, তাই নির্ণয় সংখ্যাটি তাহলে কি হবে? 10003 2 যুক্ত 5 6 7 8, তাহলে 8 আর 2 10 শূন্য হাতে 1, 7 রেখে 8, 8 3 11 1 হাতে 1, 6 রেখে 7 5, তাহলে 1 0 5 7 1 0, এটাই হয়ে গেল নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, যেটা থেকে এত বিয়োগ করলে, এই 5678 বিয়োগ করলে বিয়োগফল এত এত দ্বারা বিভাজ্য হবে। বুঝা গেল? এবার আমরা 4 অঙ্কে চলে আসি। দেখো 4 অঙ্কের সরলটা কি বলেছে? 8.6 প্লাস 1.3 মাইনাস 0.3 বাই 7.6 ভাজিত 2.5 গুণিত 0.32। তো দেখো এখানে এগুলো পৌনাপৌনি দেওয়া রয়েছে, এইখানে আবৃত দশমিক দেওয়া রয়েছে, এইটা আর এটা দেওয়া রয়েছে, এটা দেওয়া নেই। তাহলে কি করব? এটাকে ভাঙতে গেলে তাহলে কি করতে হবে? 86 - 8 বাই 9,
প্লাস এটা কি করব 13, 13 থেকে 1 বিয়োগ করব বাই 9 মাইনাস এটা কি করব 3/9 বাই এটা কি হবে 76 মাইনাস 7/9 ভাজিত 25 মাইনাস 2/9 গুণিত এটা কি হবে, এটা তো পৌনাপৌনি নেই, তাহলে 32/100। এই হলো। এটা কত হচ্ছে 8, এটা 78 হচ্ছে 78/9 যুক্ত 12/9 মাইনাস 3/9 বাই এটা কত হচ্ছে 69/9, এটাকে উল্টে দিলাম 9 এটা 23 হয়ে যাচ্ছে গুণিত 32/100। এই হলো। এবার কি হবে, উপরটা লসাগু 9 হচ্ছে, তাহলে 78 প্লাস 12 মাইনাস 3, আর নিচে কি হচ্ছে দেখো, এইটা যদি কাটাকুটি করি তাহলে 3 হচ্ছে, 9 9 কেটে গেল, আর তাহলে 32, 3 দুগুণে 6 হচ্ছে, 3 তিরিকে 9/100। 78, 79, 80, 90, 90 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 87, 87/9, এটাকে উল্টে দিচ্ছি 100/96। এবার এটা কাটাকুটি করো, দেখো 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 9 27, আর এটা 3 তিরিকে 9, 3 দুগুণে 6, আবার 4 দিয়ে কাটলে 4 25 100, 4 8 32, তাহলে উত্তরটা কত হয়ে গেল 29কে 25 দিয়ে গুণ, আর এই 9কে 9 আর 8 গুণ করলে 8 9 72, আর 29কে যদি 25 দিয়ে গুণ করি দেখো 5 9 45 5, হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14, আর এখানে 9 দুগুণে 18 8, 2 দুগুণে 4 5, 5 8 4 12 দিয়ে হাতে 1, 5 6 7, তাহলে 725/72, এটাই অ্যান্সার। তাহলে এটা কি হয়ে যাবে 10 পূর্ণ 10, 720 20 5, 10 পূর্ণ 5/72, এটা অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো 5এরটা বলছে মানালির কাছে 5 টাকা 2 টাকা 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা প্রত্যেকটি সমান সংখ্যক মুদ্রা রয়েছে। যদি তার কাছে সঞ্চিত মুদ্রার মোট মূল্য 315 টাকা হয় তবে মুদ্রার সংখ্যা কত। ঠিক আছে, তাহলে আমি আগে এগুলো মানালির কাছে মোট কত টাকা আছে দেখে নিচ্ছি। দেখো মানে 5 টাকা মুদ্রা যদি একটা করে নিই তাহলে 2 টাকা প্লাস 1 টাকা, হ্যাঁ, প্লাস 50 পয়সা প্লাস 25 পয়সা, তাহলে কত হচ্ছে 5 আর 2 7 আর 8, তাহলে 8 টাকা 50 7 70 75 পয়সা। ঠিক আছে, 8 টাকা 75 পয়সা মানে 8.75, এটাকে টাকা হিসাবে নিলাম। এবার মোট মুদ্রা আমি ধরে নিচ্ছি, মোট মুদ্রা XT। ঠিক আছে, তাহলে 8.75 গুণিত x, মোট টাকার পরিমাণ। ঠিক আছে, মোট টাকা এইটা সমান কত বলছে 315, তাহলে x সমান তাহলে কত হবে 315/8.75, পয়েন্টটা তুলে দিলে উপরে 100, 5 দিয়ে করি 5 কুড়ি 100, 5 একে 5, 5 7 35, 5 5 25, আবার দিয়ে 5 7 20, 5 3 15, 5 5 25। ঠিক আছে, এবার এইটাও যদি 5 7 35, 5 6 30, 5 63, 7 9 63, তার মানে 4 9 36, তার মানে 36টা করে মোট মুদ্রা রয়েছে, মানে মোট মুদ্রার সংখ্যা। আমি এখানে লিখব প্রতিটি মুদ্রা XT। ঠিক আছে, প্রতিটি মুদ্রা XT, তাহলে মোট প্রতিটি মুদ্রা পেয়ে গেলাম কিন্তু 36টা করে, তাহলে মোট মুদ্রা তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5 রকম রয়েছে মুদ্রা, তাহলে 36 গুণিত 5 অর্থাৎ 180টা মোট মুদ্রার সংখ্যা। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে এত এবং এত, একটি সংখ্যা এত হলো, অপর সংখ্যাটি কত। তাহলে অপর সংখ্যাটি হলো কত হচ্ছে লসাগু গুণিত গসাগু, তাহলে 9555 গুণিত 273/1365, এইটা। এবার কাটাকুটি করব, দেখো 5 দুগুণে 10, 5 7 35, 5 3 15, আর এটা দেখো 5 1 5, 5 9 45, 1 1, 273 200 কেটে গেল, তাহলে 1911 হচ্ছে অপর সংখ্যাটা অ্যান্সার। ওকে।